আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 225তম পর্ব। 225তম পর্ব। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ। আমি একজন ভ্যাট প্রফেশনাল। আমি আজ প্রায় 30 বছরের অধিককাল হলো আমি বাংলাদেশের ভ্যাট সিস্টেমে বিভিন্ন দিকে আমি কাজ করছি। তো আমি এখন একজন লিড ভ্যাট ট্রেনার বলতে পারেন। আমরা ভ্যাট আইন নিয়ে আলোচনা করছি, ভ্যাট আইন এবং বিধিমালা। আমরা ভ্যাট আইন এবং বিধিমালায় মোট 18টা অধ্যায় আছে। এর মধ্যে আমরা 6টা অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা সপ্তম অধ্যায় শুরু করলাম। সপ্তম অধ্যায় হলো সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। তার আগে আমি বলে রাখি, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে দয়া করে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরেকটা বিষয় হলো, ভ্যাট সংক্রান্ত যে কোনো বিষয়ে দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করুন, প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। নাম্বার হলো 09678208208, 09678208208। তো প্রিয় দর্শকবৃন্দ, হ্যাঁ, ভ্যাট আইনের অধ্যায় 7 হলো সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। ভ্যাট আইন দিয়ে কি কি আদায় করা হয় সেটা প্রথমে বলে নিই। ভ্যাট আইন দিয়ে আদায় করা হয় ভ্যাট, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, আগাম কর, সুদ, জরিমানা, অর্থদণ্ড। ভ্যাট, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, আগাম কর, সুদ, জরিমানা, অর্থদণ্ড। তো এর মধ্যে আমরা আগে আলোচনা করেছি ধারা 2-এর উপধারা 24-এ আমরা দেখেছি করের সংজ্ঞা। সেখানে দেখেছি যে আগাম করটা এই করের সংজ্ঞার মধ্যে নাই, আর সব কিছু করের সংজ্ঞার মধ্যে আছে। এই ভ্যাট, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, সুদ, জরিমানা, অর্থদণ্ড সব একসাথে কর বলা হয়, ট্যাক্স, কর বলা হয়। আগাম করটাকে কর বলা হয় না। আগাম করটা হলো সিকিউরিটি ডিপোজিট, জামানত। আগাম করটাকে কর বলা হয় না। তো এই ভ্যাট আইন দিয়ে মূলত ভ্যাট আদায় করা হয়, এরপর সম্পূরক শুল্ক আদায় করা হয়। টার্নওভার কর একেবারে সামান্য, নগণ্য, বছরে 1 কোটি টাকারও কম। এজন্য আমি রিপিটেডলি আমি বলে আসছি যে টার্নওভার কর এক্সাম্পশন দিয়ে দিতে। টার্নওভার কর রাখার কোনো প্রয়োজন নেই। এই টার্নওভার কর রেখে যে ডকুমেন্টেশন মেনটেন করতে হয়, শিখতে হয়, আসলে এগুলোর দিয়ে রাজস্বের উপরে কোনোই প্রভাব পড়ে না। রাজস্ব ছাড়া এর অন্য কোনো প্রভাবও আছে বলে আমার মনে হয় না। তো আমি বলে আসছি যে টার্নওভার কর মওকুফ করে দেওয়ার জন্য। তো মূলত এই ভ্যাট এবং সম্পূরক শুল্ক এই দুটাই মূলত আদায় হয় ভ্যাট আইন দিয়ে। ভ্যাট এবং সম্পূরক শুল্ক। ভ্যাট হলো লোকাল ভ্যাট, লোকাল পণ্য এবং সেবার উপরে ভ্যাট, আমদানি পর্যায়ে ভ্যাট। আর হ্যাঁ, লোকাল, স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক, উৎপাদন এবং সেবার উপরে, আর আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক। এই হিউজ আদায় হয়। তো সম্পূরক শুল্ক, এই সম্পূরক শুল্ক জিনিসটা কি এ বিষয়ে কিছু আলোচনা করা দরকার। অর্থাৎ সম্পূরক শুল্কর পটভূমি কি সেটা আমাদের বোঝা দরকার। 1991 সালে যখন আমাদের দেশে ভ্যাট আইন প্রচলন করা হয়, তার আগে সম্পূরক শুল্ক বলে কোনো কর ছিল না। সম্পূরক শুল্ক 1991 সাল থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে। 1991 সালের আগে তখন বেশ কয়েকটা আইন ছিল। তখন দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944 ছিল। সে আইনটা এখনও আছে। সে আইন এখন মাত্র 2টা আইটেম আছে। তো মূলত দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944-এর আন্ডারে আমরা এখন যেটা ডোমেস্টিক ভ্যাট নিই সেটা তখন আবগারি কর হিসেবে নেওয়া হতো। ডোমেস্টিক যে ভ্যাট বর্তমানে, তখন সেটা ছিল আবগারি কর। আর এখন আমদানি পর্যায়ে যে ভ্যাট নেওয়া হয়, এটা তখন ওই সময় ছিল দি সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1984-এর আন্ডারে সেলস ট্যাক্স, বিক্রয় কর হিসেবে নেওয়া হতো। আর এখন যেটা ভ্যাট আইনে টার্নওভার কর, এইটা তখন দি বিজনেস টার্নওভার ট্যাক্স অর্ডিন্যান্স 1984 নামে একটা অর্ডিন্যান্স ছিল।
সে অর্ডিন্যান্সের আন্ডারে টার্নওভার কর ছোটো ছোটো প্রতিষ্ঠানের কাছ থেকে টার্নওভার কর আদায় করা হতো। 91-এ যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হলো আমাদের দেশে, তখন কয়েকটা মূলনীতিতে থাকার চেষ্টা করা হয়েছিল। এক হলো এই এত আইন কানুন থাকবে না, আইন কানুন একটা করতে হবে। এত রেট থাকবে না, রেট একটা করতে হবে। যদিও রেট তখন একটা হয়নি, কিন্তু রেট বেশ সাবস্ট্যান্সিয়ালি রেট কমানো হয়েছিল। 91-এর আগে অনেকগুলো রেট ছিল, 91-এ সেটা একেবারে কমিয়ে কয়েকটাতে নিয়ে আসা হয়। পরে আবার এটা বাড়তে 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 প্রায় 16-17টা চলে গিয়েছিল, যখন নতুন ভ্যাট আইন ইন্ট্রোডিউস হলো। নতুন ভ্যাট আইন 2012 সালে পার্লামেন্টে পাশ হয়, কিন্তু 2019 সালে কার্যকর হয়। তো নতুন ভ্যাট আইনের আন্ডারে বর্তমানে প্রায় 10টা কর হার চালু আছে। তো আমরা এই সম্পর্ক শুল্কর পটভূমি নিয়ে আলোচনা করছি। তো 1991-এ যখন ভ্যাট ইন্ট্রোডিউস করা হলো, তখন দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্টের আন্ডারে অধিকাংশ আইটেম ভ্যাটে নিয়ে আসা হলো, আইনটা রাখা হলো, আইনটা এখনও আছে। এরপরে বিজনেস টার্নওভার ট্যাক্স অর্ডিন্যান্স রিপিল করে দেওয়া হলো, টার্নওভার ট্যাক্স ভ্যাট আইনের আন্ডারে আনা হলো। দি সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1994 সেটা রিপিল করে দেওয়া হলো, বিক্রয় কর ভ্যাট আইনের আন্ডারে নিয়ে আসা হলো আমদানি পর্যায়ে ভ্যাট হিসাবে। তো তখন হিসাব করা হলো, তখন ডিসাইড করা হলো যে স্ট্যান্ডার্ড ভ্যাট হার হবে 15%। স্ট্যান্ডার্ড ভ্যাট হার হবে 15%। ডিসাইড করা হলো যে ভ্যাট হার 15%-এর থেকে বাড়ানো হবে না। তো 15% ভ্যাট হার করে তখন হিসাব করে দেখা গেল যে সরকার যে পরিমাণ রেভিনিউ চায়, ঠিক সেই পরিমাণ রেভিনিউ আসছে না। এই জন্য তখন একটা বুদ্ধি করা হলো যে কিছু আইটেমের উপরে একটা নতুন আর একটা কর আরোপ করা হবে। সেই করের নাম দেওয়া হলো সম্পূরক শুল্ক, সাপ্লিমেন্টারি ডিউটি। সম্পূরক শুল্ক। সম্পূরক শব্দটার অর্থ সেলফ এক্সপ্লানেটরি। সম্পূরকের অর্থ হলো অতিরিক্ত। যেমন আমরা ফুড সাপ্লিমেন্ট খাই, ফুডের অতিরিক্ত। আমরা পত্রিকার মধ্যে আমরা সাপ্লিমেন্ট পাই, সাপ্লিমেন্ট ক্রোড়পত্র, সেটা পত্রিকার অতিরিক্ত। তো সম্পূরক শুল্ক ওই সময় ছিল সাধারণ করের অতিরিক্ত একটা শুল্ক। তো তখন ওই সময় ধরে নেওয়া হয়েছিল যে সম্পূরক শুল্ক বেশি দিন রাখা হবে না, আস্তে আস্তে ভ্যাট কালেকশন বাড়লে আস্তে আস্তে সম্পূরক শুল্কটা রিমুভ করে দেওয়া হবে। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। আস্তে আস্তে সম্পূরক শুল্কের পরিমাণ অনেক বেড়ে গেছে, এখন তো বেশ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট। এজন্য এটা রিমুভ করা সম্ভব হয়নি। এটা এখন ভ্যাট আইনের আন্ডারে করে একটা মেজর একটা সোর্স। তো এই হলো সম্পূরক শুল্কর পটভূমি। তো সম্পূরক শুল্ক 1991 আইনে একটা শিডিউল ছিল, 3rd শিডিউল। এই শিডিউলে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য এবং সেবা বর্ণিত ছিল, এবং আইনে বলা ছিল যে অভিজাত পণ্য লাক্সারি আইটেম, সোশ্যালি আনডিজারেবল আইটেম, সামাজিকভাবে অনভিপ্রেত পণ্য, আর অপ্রয়োজনীয় পণ্য, আননেসেসারি আইটেম, এই 3 ধরনের আইটেম। অভিজাত পণ্য, সামাজিকভাবে অনভিপ্রেত পণ্য, আর অপ্রয়োজনীয় পণ্য, এই পণ্যগুলোর উপরে সম্পূরক শুল্ক আরোপ করা হবে। এটা তখন আইনে বলা ছিল। আমাদের বর্তমান আইনে আবার এই কথাগুলো বলা নাই। বর্তমান আইনে বলা আছে যে 2য় তফসিলে উল্লেখিত সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রযোজ্য হইবে। যদিও ওই পণ্যগুলো প্রায় সেই রকমই আছে। 91-এর আইনের 3rd শিডিউলে যে পণ্য সেবা ছিল এখন প্রায় সেরকমই আছে, হালকা অল্প কিছু চেঞ্জ হয়েছে। তো এই হলো সম্পূরক শুল্কের পটভূমি। তো সম্পূরক শুল্ক এখন বর্তমানে ভ্যাট আইনের 3টে তফসিল আছে। প্রথম তফসিল হচ্ছে ভ্যাট এক্সাম্পটেড পণ্য এবং সেবার তালিকা। দ্বিতীয় তফসিল হলো সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য এবং সেবার তালিকা। আর তৃতীয় তফসিল হলো রিডিউসড রেটের পণ্য এবং সেবার তালিকা। তো দ্বিতীয় তফসিল, যেটা বর্তমান আইনের দ্বিতীয় তফসিল, সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবার তালিকা, এই দ্বিতীয় তফসিলে 3টে টেবিল আছে। টেবিল 1 হলো আমদানি পর্যায়ের সম্পূরক শুল্ক। আমদানি পর্যায়ে প্রায় 1200 আইটেমের উপরে সম্পূরক শুল্ক বর্তমানে প্রযোজ্য আছে। আর টেবিল 2 হলো
উৎপাদন পর্যায়ে সম্পর্ক শুল্ক, যদিও এখানে বলা আছে টেবিলের হেডিংয়ে বলা আছে সরবরাহ পর্যায়ে, তো সেটা এটাই মেন করে যে উৎপাদন পর্যায়ে প্রায় 40টা আইটেমের উপরে সম্পর্ক শুল্ক প্রযোজ্য আছে। তাহলে আমদানিতে প্রায় 1200 আইটেম আর উৎপাদনে 40টা আইটেম, অর্থাৎ সরকার আমদানি নিরুৎসাহিত করার জন্য এবং ডোমেস্টিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য, ডোমেস্টিক শিল্পকে সহায়তা করার জন্য আমদানিতে প্রায় 1200 আইটেমের উপরে সম্পর্ক শুল্ক ইম্পোজ করেছে, আর উৎপাদনে মাত্র 40টার মতো আইটেমের উপরে কাছাকাছি হবে সম্পর্ক শুল্ক ইম্পোজ করা হয়েছে। আর 8টা সেবার উপরে সম্পর্ক শুল্ক ইম্পোজ করা হয়েছে, 8টা সেবা। ট্রেডিং পর্যায়ে কোনো সম্পর্ক শুল্ক নেই, এটা মনে রাখতে হবে যে ট্রেডিং পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে কোনো সম্পর্ক শুল্ক নেই। অর্থাৎ আমদানি করে সম্পর্ক শুল্ক দিয়ে আসলে যখন ট্রেডিং করবে তখন আর সম্পর্ক শুল্ক হবে না, উৎপাদন করে সম্পর্ক শুল্ক দিলে যখন ট্রেডিং করবে তখন আর সম্পর্ক শুল্ক হবে না, ট্রেডিং পর্যায়ে কোনো সম্পর্ক শুল্ক নেই। তো এই হলো সম্পর্ক শুল্কর পটভূমি। আমরা এই অধ্যায় 7 প্রথমে আমরা এই সম্পর্ক শুল্কর পটভূমি নিয়ে আমরা কিছু বেসিক আলোচনা করে নিলাম। এখানে ধারা 55 থেকে শুরু হয়েছে, এই অধ্যায় শুরু হয়েছে ধারা 55 থেকে। ধারা 55 হলো সম্পর্ক শুল্ক আরোপ, ধারা 55 হলো সম্পর্ক শুল্ক আরোপ। ধারা 55তে 5টা উপধারা আছে, 5টা উপধারা আছে। আমরা এখন এই ধারা 55 দেখব। এখানে সম্পর্ক শুল্ক আরোপ নিয়ে কি বলা হয়েছে। উপধারা 1, সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর, সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর। আমি আগেই বলেছি যে আগের আইনে ছিল অভিজাত পণ্য, সামাজিকভাবে অনভিপ্রেত পণ্য এবং অপ্রয়োজনীয় পণ্যের উপর, যা আগের আইনের 3য় তফসিলে বর্ণিত ছিল। আর বর্তমান আইনে বলা হলো সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানির উপর বাংলাদেশে প্রস্তুতকৃত সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য সরবরাহের উপর এবং বাংলাদেশে সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সেবা সরবরাহের উপর সম্পর্ক শুল্ক আরোপিত এবং প্রদেয় হইবে। সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য আমদানি পর্যায়ে এবং সরবরাহ পর্যায়ে, সম্পর্ক শুল্ক আরোপযোগ্য পণ্য উৎপাদন পর্যায়ে যেটা, আর হলো সম্পর্ক শুল্ক আরোপযোগ্য সেবা, যেটা 3য় তফসিলে এই তিনটে বিষয় 3য় তফসিলে খুব ডিটেলস বর্ণনা করা আছে। সম্পর্ক শুল্ক প্রযোজ্য হবে। তো প্রিয় দর্শক, সম্পর্ক শুল্ক নিয়ে আমরা কতগুলো বেসিক কথা বললাম। আমাদের এই আজকের এই সেশন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা 15 মিনিটের কম করে সেশন করি, যাতে এটা দর্শকদের জন্য যেন ধৈর্যচ্যুতি না ঘটে আর এই আপলোড করাও একটু সুবিধা হয়। তো সম্পর্ক শুল্ক সম্পর্কে আমরা কতগুলো বেসিক কথা বললাম। তো আমাদের এই আজকের এই এপিসোড আমরা এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে আমরা আবার এই ধারা 55 থেকে শুরু করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।